8 বছর আগে ভাবির একটা মিথ্যা অবাদের জন্য আমার পরিবার আমাকে ত্যায্য পুত্র করছে। আমিও খুশি মনে তাদেরকে ছেড়ে চলে এসেছি। এবার আমার পরিচয়টা দিয়ে দেই, আমি সাজ্জাদ আহমেদ। চাকরি বলতে আপাতত নিজের একটা কোম্পানি আছে, অফিসের একটা কাজে আবার রাজশাহী যেতে হচ্ছে। সকাল সকাল স্টেশনে গিয়ে টিকিট কেটে নিজের সিটে গিয়ে বসে পড়লাম। নিজের সিটে বসে সামনে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ আমার সামনে আমার ভাবি ও ভাইয়া, কোলে একটা বাচ্চা, আব্বু আম্মু, ভাবির বোন মায়া বসে আছে। আমি তাদেরকে দেখে অবাক হলাম, তারাও আমাকে দেখে অনেকটাই অবাক হলো, কিন্তু কেউ আমার সাথে কথা বললো না। আর বলবে বা কি করে, আমি যে তাদের কেউ নাম। ভাবির একটা মিথ্যা নাটকের শিকার হয়েছিলাম আমি। খেয়াল করলাম ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে, বোধহয় আমাকে কিছু বলবে। সেটা শোনার অপেক্ষা করতে করতে সেখান থেকে চলে এলাম। আজকে আমার সাথে কথা বলেও লাভ নাই। 8 বছর আগে যদি আমার কথাটা শুনতো, তাহলে হয়তো আজ তাদের সাথে কথা বলতাম, কিন্তু তারা আমার সাথে কথা বলেনি। আজকেও আমি তাদের সাথে কথা বললাম না। ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে আছি আর ভাবছি, ভাবি কেন আমার সাথে এমনটা করলো। তার উত্তর আজও অজানা। অবশ্যই সে কথা আমার জানার কোনো ইচ্ছা নাই। ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে আমার অতীত মনে পড়ে গেল। 8 বছর আগে সবে মাত্র ইন্টারে পরীক্ষা দিছিলাম। পরিবার বলতে আমি, আব্বু এবং ভাইয়া। একদিন নিজের রুমে বসে বসে ফেসবুক চালাচ্ছিলাম, তখনই আব্বু আমার রুমে এসে আমার হাতে কয়েকটা কার্ড ধরিয়ে দিয়ে বললেন, এই নে তোর বড় ভাইয়ের বিয়ের কার্ড, তোর বন্ধু বান্ধবকে দিয়ে বিয়েতে আসতে বলবি। আমি কার্ডগুলো একটু খুলে দেখলাম, ভাইয়ার বিয়ের কার্ড। বিয়ের সময় দেখলাম পরশু বিয়ে ঠিক করছে, আমাকে বলল না। আর আব্বু আমার পাশে বসে বললেন, এই যে এখন বললাম, তুই কি তোর ভাইয়ের বিয়েতে থাকবি না? আমি কার্ডগুলো টেবিলের উপরে রেখে বললাম, আমাকে কেউ দেখছো কারো বিয়েতে থাকতে? আর এসব আমার ভালো লাগে না, যার জন্য আমি তাকি না। তখন আব্বু বলল, ঠিক আছে, তুই যেহেতু থাকবি না, এতে তো আমার কোনো কিছুই করার নাই। তাহলে কোথায় যাবি এবার? আমি বললাম, ভাবছি কক্সবাজার যাব। আব্বু বলল, ঠিক আছে। তখন আব্বু কিছু না বলে সেখান থেকে চলে গেলেন। পরের দিন ভাইয়ার বিয়ের কার্ডগুলো আমার বন্ধুদেরকে দিয়ে রাতে বাসে করে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। 5 দিন থেকে আবার রাতে বাসে করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সকাল 9টার দিকে বাস থেকে নামলাম। তারপর একটা রিক্সা নিয়ে বাসার সামনে এসে কলিং বেল বাজালাম। একটু পর কেউ একজন এসে দরজা খুলে দিল। এটা আপাতত কোনো মেয়ে। মেয়েটিকে প্রথম দেখেই আমি হা হয়ে গেছি, একদম পরীর মতো দেখতে। আমি সেদিন খেয়াল করলাম না, নিজের রুমে চলে এলাম। মেয়েটি আমার ভাবিও হতে পারে, বলা যায় না। আমি এখনো ভাবির কোনো ছবি দেখিনি। রুমে এসে ফ্রেশ হলাম, তারপর ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো রাতে, তাই ফ্রেশ হয়ে নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ডিনার করার সময় হয়ে গেছে, তাই নিচে ডাইনিং টেবিলে গেলাম। গিয়ে দেখি সবাই সেখানে বসে আছে। আমিও তাদের সাথে বসলাম, তবে ডাইনিং রুমে 2জন অচেনা মেয়ে বসে আছে। বুঝলাম একজন আমার ভাবি, তবে আরেকজনকে সেটা বুঝতে পারলাম না। চেয়ারে বসেছিলাম, তখন ভাইয়া মেয়েগুলোর ভিতরে একজনকে দেখিয়ে বলল, সাজ্জাদ, এটা তোর ভাবি। আমি ভাবির দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বললাম, ভাবি ভালো আছেন? ভাবি আমার দিকে বিরক্ত করে একটা ভাব নিয়ে বলল, ভালো আছি। আমি বুঝে গেলাম ভাবি আমার সাথে কথা বলতে চাই না, তাই তখন আমি কোনো কিছু বললাম না। তারপর ভাইয়া আরেকটা মেয়ের সাথে আমার পরিচয় করিয়ে দিল, মানে সকালে যে দরজা খুলে দিয়েছিলাম সেটা। সে হলো আমার ভাবির বোন, নাম মায়া। আমার সাথে ভালোভাবে কথা বলল, কিন্তু ভাবি কেন যেন আমার সাথে কথা বলল না। পরে আমিও তার সাথে কথা বলতে চাইনি, নিজের রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন বিকালবেলা বাসার ছাদে গিয়ে দেখি মায়া এবং ভাবি দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্রই ভাবি মায়াকে নিয়ে নিচে নেমে গেল। আমি বুঝতে পারছি না সে আমার সাথে এমন ব্যবহার কেন করছে। অবশ্যই তারা চলে যাওয়াতে আমার ভালোই হয়েছে। একা একা ছাদের উপরে দাঁড়িয়েছিলাম, তখন মায়া আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, কি করছেন? আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। তখন মাইয়া কিছুটা হাসি দিয়ে বলল, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আমি মনে মনে বললাম, যখন থেকে এসেছেন প্রশ্নই তো করছেন, আবার জিজ্ঞেস করা লাগে যে একটা প্রশ্ন করব? আমি কিছু বলি না দেখে আমার বাম কাঁধে ধরে একটা ঝাঁকুনি দিয়ে বলল, কি হয়েছে, কিছু বলছেন না কেন? তখন আমি মায়ের দিকে তাকালাম। তার মায়া বলল, কি হয়েছে, কথা বলেন না কেন? তখন আমি মায়ার দিকে তাকালাম, তারপর বললাম, বলেন
কি বলবেন? তখন মায়া বলল, আপনি কিসে পড়েন? তখন আমি বললাম, আমি ইন্টার ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছি। আপনি? মায়া তখন খুশি হয়ে ওর হাত বাড়িয়ে দিয়ে বলল, আমিও। আর বলল, আচ্ছা, আমরা যেহেতু একই ক্লাসে পড়ি, আমরা কি ফ্যান হতে পারি? আমি মায়ার হাত না ধরে বললাম, হওয়া যায়। হঠাৎ করে মায়া আমার হাত ধরে তারপর বলল, যেহেতু ফ্রেন্ড হয়েছ, তাহলে এখন থেকে তুমি করে বলি। আমি মায়ের কাছ থেকে আবারও হাতটা সরিয়ে নিয়ে বললাম, ঠিক আছে, বলবো। তারপর আমরা কিছুক্ষণ গল্প করে রুমে চলে এলাম। মায়া মেয়েটা অনেক মিশুক, সহজে আমার সাথে মিশে গেছে 7 দিন পর। আজকে মায়া চলে যাচ্ছে, সাথে আমার ফ্যামিলির সবাই, শুধু আমি বাদে। একদিন রাতে দাঁড়িয়েছিলাম, যখন নিচে নেমে রুমে যাব, তখন ভাইয়ার রুম থেকে ভাবি ভাইয়াকে আমার ব্যাপারে কি যেন বলছে। তখন আমি দরজায় কান লাগিয়েছিলাম, শুনতে পাচ্ছি ভাইয়া ভাবিকে বলছে, আচ্ছা, তুমি সবাইকে তোমার বাসায় যেতে বললে, কিন্তু সাজ্জাদকে যেতে বললে না কেন? তখন ভাবি ভাইয়াকে বলল, দেখো, তোমার ভাইকে আমি দুচ্ছকে দেখতে পারি না। তার চেয়েও বড় কথা, তোমার ভাইকে আমার ভালো লাগে না, যার জন্য ওকে আমি যেতে বলিনি। তখন ভাইয়া কিছুটা রাগ করলো আর বলল, কি কারণে ভালো লাগে না সেটা তুমি একটু বলবে? তখন ভাবিও রাগী কণ্ঠে ভাইয়াকে বলে উঠল, সেটা বলতে পারবো না। বলছি তোমার ভাইকে আমার ভালো লাগে না, মানে লাগে না, বেশ। এটা নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। ভাবির এমন কথা শুনে ভাইয়া কিছু বলল না। ভাবির কথাগুলো শুনে আমার পায়ের নিচের মাটি যেন সরে যাওয়ার মতো। জানি না ভাবি আমাকে কেন পছন্দ করে না। ভাবির কথা শুনে ভালো লাগছে না, তাই আর রুমে গেলাম না, ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে ভাবির কথাগুলো ভাবছি। তখন হঠাৎ করে কেউ একজন আমার পিছনে এসে দাঁড়ালো। তখন পিছনে তাকিয়ে দেখি মায়া দাঁড়িয়ে আছে। মায়ার দিকে তাকানো মাত্রই মায়া আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে চলে গেল। চিঠিটা খুলে পড়তে লাগলাম। চিঠিতে লেখা ছিল, তোমাকে প্রথম যেদিন দেখি সেদিন তোমাকে ভালোবেসে ফেলছিলাম, অনেকটাই ভালো লাগে, তোমার সাথে থাকতে ইচ্ছা করে। সত্যি বলতে আমি নিজেও জানি না কবে তোমার মায়ায় আমি জড়িয়ে গেছি। বিশ্বাস করো জান, তোমাকে আমি অনেকটাই ভালোবাসি। আই লাভ ইউ, ইতি তোমার মায়া। চিঠিটা পরে আমি কিছুক্ষণ ঘোরের মধ্যে ছিলাম। সত্যি বলতে আমিও মায়াকে ভালোবেসে ফেলছি, তাই ওকে হ্যাঁ বলে দেব, তবে আজকে বলবো না, পরে সময় করে বলবো। তারপর আমি ছাদ থেকে নেমে সোজা রুমে চলে এলাম। আর কখন যে ঘুমিয়ে পড়ছি তা নিজেও জানি না। সকালে সবাই ভাবির বাসায় গেল, কিন্তু আমি বাদে। সবাই চলে যাওয়ার পর আমি রুমে এলাম। তখন আমার ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করে দেখি মায়া ফোন করছে। আমি কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মায়া বলল, কালকে আমি তোমাদের বাসায় আসব। তখন আমি বললাম, ঠিক আছে, এসো, কোনো সমস্যা নেই। তারপর আরেক কিছুক্ষণ নানান কথা বলে ফোনটা কেটে দিলাম। পরের দিন সকালে ছাদে গিয়ে বসেছিলাম। তখন কেউ একজন এসে আমার পাশে বসে আমার হাত ধরলো। তখন আমি তাকিয়ে দেখি মায়া। তাই আমি ওকে বললাম, তুমি কখন এসেছো? তখন মায়া বলল, এই মাত্র এসেছি, এসে তোমাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি। অনেকক্ষণ খোঁজার পর ছাদে পেলাম। আমি বললাম, আমি বেশিরভাগ সময় ছাদের উপরেই বসে থাকি, তাই আমাকে ছাদেই বেশি পাবে। তারপর আমরা দুইজনে বসে অনেক কথা বলতে লাগলাম। অনেকক্ষণ কথা বলার পর হঠাৎ করে, মায়া, একদিন না একদিন সবাই সত্যিটা জানতে পারবে, আর তুমিও বুঝতে পারবে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা তুমি নিজ ইচ্ছাতেই হারাইছ। সেদিন অনেক আফসোস করবা, কিন্তু আর আমাকে পাবে না। কথাগুলো বলে বাসা থেকে বের হলাম। আজকে প্রচুর কান্না পাচ্ছে, কিন্তু আমি কাঁদবো না, কারণ ছেলেদের কাঁদতে নেই, অনেক আফসোস হচ্ছে, কারণ বাহিরের একটা মেয়ের জন্য আর সবাই আমাকে অবিশ্বাস করলো। যাই হোক, তারা যেহেতু আমাকে ছাড়া ভালো থাকতে পারবে, তাহলে আমিও তাদেরকে ছাড়া ভালো থাকবো, এতে আমার কোনো সমস্যা হবে না। তাদেরকে দেখিয়ে দিতে হবে তাদের ছাড়াও আমি বাঁচতে পারি। হাঁটতে হাঁটতে বাস স্টপে চলে এলাম। আমার কাছে মাত্র কয়েক হাজার টাকা এবং একটা মোবাইল রয়েছে। কি করব, কোথায় যাব বুঝে উঠতে পারছি না। বাস কন্ট্রাক্টরের চেয়ারে মাথায় হাত দিয়ে বসে আছি। এমন সময় আমার বন্ধু মিজুর সাথে আমার দেখা হয়ে গেল। আমাকে এরকম চিন্তিত দেখে বলতে শুরু করলো, কিরে, কেমন আছিস এবং তোকে এত চিন্তিত লাগছে কেন? আমি বেশি কিছু না ভেবে বললাম, আমার লাইফ শেষ হয়ে গেছে রে। তখন মিজু বলল, কেন, কি হয়েছে, আমাকে একটু খুলে বলতো। আমি মিজুকে সবকিছু খুলে বললাম।
মিজু আমার ঘটনা শুনে অনেক দুঃখ প্রকাশ করে বলল, আরে তোর সাথে অনেক খারাপ কিছু হয়ে গেছে, চিন্তা করিস না বন্ধু, আচ্ছা তুই আমার সাথে চল। তখন আমি অবাক হয়ে বললাম, তোর সাথে কোথায় যাব? মিজু বলল, কোথায় আবার, আমার সাথে ঢাকা চল, সেখানে আমার সাথে ম্যাচে থাকবি। তখন আমি আবার বললাম, কিন্তু মেসে ভাড়া দিব কোথা থেকে, আমার কাছে যে 1 টাকাও নাই, আমি যে নিঃস্ব হয়ে গেছি রে দোষ। তখন মিজু আমার কাঁধে হাত রেখে বলল, আমার সাথে ফিনান্স করবি আর তাহলেই চলে যাবে। তখন আমি ভাবলাম মিজু ঠিকই কথা বলছে, তাই বললাম ঠিক আছে চলো। তারপর আমি মিজুর সাথে ঢাকায় চলে আসি। তারপর ওর সাথে মেসে উঠে ফিনান্স করে নিজের পড়াশোনা চালিয়ে নিলাম। প্রথম অনেকটাই কষ্ট হয়েছিল, কিন্তু আস্তে আস্তে সবকিছু ঠিক করে নিয়েছি। আস্তে আস্তে 1টা সপ্তাহ চলে গেল, দেখতে দেখতে 1টা মাস, কয়েকটা বছর পার হয়ে গেল। পড়াশোনা শেষ করলাম। পড়াশোনায় ভালো হওয়ার কারণে একটা কোম্পানিতে অ্যাডমিন হিসাবে চাকরি পেয়ে গেলাম। চাকরি করেই 8টা ফ্ল্যাট কিনছি, তার ভিতরে 1টাতে আমি থাকি আর বাকিগুলো ভাড়া দিয়ে দিয়েছি। সেদিনের পর থেকে মায়া নামটা আমার জীবন থেকে মুছে ফেলছিলাম, তাই তো তার কথা ভেবে আর কান্না করি না এখন। প্রথম অনেকটাই কষ্ট হয়েছিল যখন বাসা থেকে বের হয়েছি, তাও আবার নিজের প্রিয় মানুষটার কারণে, যাকে পাওয়ার জন্য সবকিছুই করলাম, আর সেই আমার জীবনটা শেষ করে দিছে। আর কারোর জন্য আফসোস করি না। এই ছিল আমার অতীতের ঘটনা। এবার চলুন বর্তমানে ফিরা যাক। এতক্ষণ ঘটনাগুলো ট্রেনের দরজায় দাঁড়িয়ে থেকে বলছিলাম। ঘটনাগুলো বলতে বলতে অন্য একটা গ্রহে যেন হারিয়ে গেছিলাম। তখন একজন চাচা এসে বলল, বাবা একটু সাইড দাও, আমি সামনে নেমে যাব। চাচার কথা শুনে ভাবনা থেকে ফিরে এলাম। অনেকক্ষণ ধরে দরজার কাছে দাঁড়িয়েছিলাম, তাই আমার পাটা ব্যথা করছে। এখন নিজের সিটে ফিরে যাব, তাই নিজের সিটের দিকে পা বাড়ালাম। সিটে গিয়ে বসতেই ওনারা সবাই আমার দিকে কেমন করে তাকালো। আমিও সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ করে ভাইয়া আমাকে বলে